আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের C2 লেকচারে সবাইকে স্বাগতম। আমাদের আজকের লেকচারে যে চ্যাপ্টারটি আলোচনা করব সেটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন, যেটি আমাদের প্রথম পত্রের 4র্থ অধ্যায়। আমরা যদি একটু খেয়াল করি, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটি আমাদের বইতে 4টি অংশে ভাগ করা যায় মোটামুটি। প্রথমটি হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা, যেখানে বিক্রিয়ার গতিবেগ, হার, আর্হেনিয়াসের সমীকরণ, প্রভাবক, সক্রিয়ণ শক্তি এসব নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা, যেখানে কেপিকেসি সংক্রান্ত আলোচনা আছে। তারপর হচ্ছে অম্লক্ষার সাম্যাবস্থা অর্থাৎ পিএইচ, বাফার দ্রবণ এসব আলোচনা আছে। এবং সর্বশেষ হচ্ছে তাপ রসায়ন। আমাদের C2 লেকচারে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা আর অম্লক্ষার সাম্যাবস্থা। এই দুটো টপিক আমাদের C2 লেকচারে, আর রাসায়নিক গতিবিদ্যা আর তাপ রসায়ন হচ্ছে আমাদের C3 লেকচারে। তাহলে আমরা শুরু করি আজকের লেকচারটি। আমরা এখন রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে আলোচনা করব। আমরা যদি একটু খেয়াল করি, যদি কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার ও পশ্চাৎ বিক্রিয়ার হার পরস্পর সমান হয়, তাহলে সেটিকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলি। আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের একটা টার্ম হচ্ছে উভমুখী বিক্রিয়া। অর্থাৎ আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়া দুই রকম হতে পারে, একমুখী বিক্রিয়া আর একটি হচ্ছে উভমুখী বিক্রিয়া। প্রকৃতপক্ষে সব বিক্রিয়ায় কিন্তু উভমুখী বিক্রিয়া হয়, কিন্তু দেখা যায় যে সম্মুখ বিক্রিয়ার তুলনায় পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ তেমন বেশি না হওয়ার কারণে আমরা সেটিকে একমুখী বিক্রিয়া ধরে নিই। আর যেসব বিক্রিয়া দুই দিকেই সমানভাবে চলতে থাকে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে উভমুখী বিক্রিয়া। যেমন আমরা যদি একটা এক্সাম্পল খেয়াল করি, এখানে এ থেকে বি হচ্ছে যেমন ভাবে, ঠিক একইভাবে বি থেকেও এ হচ্ছে। যেহেতু এটি সামনের দিকেও চলছে এবং পিছনের দিকেও চলছে, তাই এটাকে আমরা বলে থাকি হচ্ছে উভমুখী বিক্রিয়া। তাহলে আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে প্রথম টার্মটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার জন্য প্রযোজ্য। আর এখানে বলা হচ্ছে যে সম্মুখ বিক্রিয়ার হার, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার পরস্পর সমান হওয়া লাগবে। বিক্রিয়ার হার বলতে কি বোঝায়, আমরা যদি একটু খেয়াল করি, কোনো বিক্রিয়ায় একক সময়ে যে পরিমাণ পদার্থের পরিবর্তন হয়, আমরা যদি একটু খেয়াল করি, হার যে কোনো সময় ব্যবহার করা হয় যে একক সময়ের জন্য। যেমন আমরা যদি বলি বেগ একক সময়, সরণকে বলা হয় বেগ। তাহলে একটু যদি খেয়াল করি, এই একক সময়ের ব্যাপারটা আমরা হার বলতে বুঝি ঘনমাত্রার পরিবর্তন প্রতি একক সময়ে। অর্থাৎ আমরা বলছিলাম যে প্রতি একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয় বা যে পরিমাণ উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হয় সেটি হচ্ছে বিক্রিয়ার হার। এবং এই জন্য পরিমাণ হিসেবে এখানে আমরা ব্যবহার করছি ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রার পরিবর্তন যদি C2 থেকে C1 হয় এবং সেটি যদি T2 সময় থেকে T1 সময়ের মধ্যে হয়, আমরা লিখতে পারি ডেল C ডিভাইডেড বাই ডেল টি। অর্থাৎ এটি হচ্ছে বিক্রিয়ার হার। এবং আমরা যদি একটু খেয়াল করি, এখানে বলা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার পরস্পর সমান হবে। আমরা এটিকে লিখতে পারি রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। অর্থাৎ এটি হচ্ছে আমাদের রাসায়নিক সাম্যাবস্থার প্রথম শর্ত। আমরা যদি একটু এখানে এক্সাম্পলটা খেয়াল করি, এ থেকে বি হচ্ছে এবং বি থেকে এ হচ্ছে। আমরা বিভিন্ন সময় এই ডাটাগুলো নিলাম যে কত মোল করে আছে। আচ্ছা, তো আমরা যদি একটু খেয়াল করি, একদম বিক্রিয়ার শুরুতে অর্থাৎ টি ইকুয়ালস টু যখন 0 সেকেন্ড, তখন কি হচ্ছে, ধরলাম যে এ আছে 10 মোল এবং বি নেই। স্বাভাবিকভাবে একটি রাসায়নিক বিক্রিয়ার শুরুতে সাধারণত বিক্রিয়ক থাকে এবং কোনো উৎপাদ থাকে না, সেটি ধরে আমরা কাজটা শুরু করলাম। এবং আস্তে আস্তে 2, 4, 6, 8, 10 এরকম সময়ে আমরা খেয়াল করলাম যে কিভাবে বিক্রিয়কের পরিমাণ কমে যাচ্ছে এবং উৎপাদের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এখন আমরা যদি একটু খেয়াল করি, এই বিক্রিয়াটি কোন অবস্থায় যে সাম্যাবস্থা অর্জিত হচ্ছে, আমরা সংজ্ঞা থেকে যতটুকু দেখলাম যে কোন অবস্থায় আসলে সে সাম্যাবস্থাটা অর্জিত হচ্ছে। একটু যদি খেয়াল করি, আমাদের অনেকেরই মনে হতে পারে t equals to 6 সেকেন্ডে, অর্থাৎ যখন a আর b এর পরিমাণ সমান হয়ে গিয়েছে তখনই বিক্রিয়াটা সাম্যাবস্থা অর্জিত হয়েছে। এই ধারণা কিন্তু আমাদের ভুল। আমরা এইচএসসি পার করে এসেও অনেকেরই কিন্তু এই ভুল ধারণাটা থেকে যায় যে যখন ঘনমাত্রাটা সমান হয় তখন বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছায়। ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা এখানে বলছি যে বিক্রিয়ার হার যখন সমান হবে, অর্থাৎ এই বিক্রিয়াটি যখন 5 মোল 5 মোল করে ছিল তখন যে সাম্যাবস্থায় পৌঁছেছে তা কিন্তু না। এই উভমুখী বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছেছে 8 সেকেন্ডের সময়। যে একটু যদি খেয়াল করি, এখানে কি হচ্ছে, সাম্যাবস্থায় 4 থেকে 4 মোল হচ্ছে আর এদিকে সে 6 মোল হচ্ছে। ঠিক একইভাবে পরবর্তী 10 সেকেন্ডের সময় দেখা গেল যে
4 মোল এবং 6 মোল হচ্ছে। অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থায় যদি বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা পরিবর্তনের হার, অর্থাৎ ঘনমাত্রা পরিবর্তনের হার বলতে বিক্রিয়ার হার যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে। তাহলে একটু যদি খেয়াল করি, এখানে আমাদের দুটি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে যে বিক্রিয়ার হার সমান, আরেকটি হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন কনস্ট্যান্ট। তাহলে আমরা একটু কি বলতে পারি এখানে, যে 8 সেকেন্ড সময় এবং 10 সেকেন্ড সময় দুটো ক্ষেত্রে কি হচ্ছে, একদিকে 4 মোল আর একদিকে 6 মোল। এখানে কিন্তু বিক্রিয়াটি থেমে নেই যে 4 মোল এবং 6 মোল, 4 মোল এবং 6 মোল যা আছে তাই থাকছে। এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে একই সময়ে বিক্রিয়ক বিক্রিয়া করে যতটুকু উৎপাদ তৈরি করছে, ঠিক উৎপাদও একই পরিমাণ বিক্রিয়ক তৈরি করছে। যেমন আমরা একটু খেয়াল করি, এখানে 4 থেকে 6 মোল, ধরলাম যে 2 মোল বিক্রিয়া করে ফেললো, তাহলে 2 মোল কমে গেল, আবার ঠিক উৎপাদও 2 মোল বেড়ে যাওয়ায় এখানে আমাদের পরিমাণটা সমান থাকছে। আমি যদি একটু বলি যে আমি যদি আমার বন্ধুর কাছ থেকে 20 টাকা নিই, ধরলাম আমার কাছে আছে 100 টাকা, আমার বন্ধুর কাছে আছে 20 টাকা, তাহলে আমি যদি আমার বন্ধুর কাছ থেকে 20 টাকা নিই, আমার হয়ে যাবে 120 টাকা আর তার হয়ে যাবে 30 টাকা। কিন্তু একই সাথে যদি আমি আমার বন্ধুকে 20 টাকা দিয়ে দিই, আমার আবার হয়ে যাবে 100 টাকা এবং আমার বন্ধুর হয়ে যাবে আবার 50 টাকা। অর্থাৎ আমাদের কাছে শুরুতে যে পরিমাণ টাকা ছিল বা শুরুতে যে পরিমাণ মোল ছিল সেটি কিন্তু সমান থাকছে। সময়ের সাথে সাথে আমরা টাকা এক্সচেঞ্জ করছি, আমরা কিন্তু এখানে 100 টাকা বা 50 টাকা নিয়ে বসেছিলাম না, আমরা এখানে 20 টাকা আদান প্রদান করেছি। কিন্তু সময়ের পরে আমাদের যে টাকার পরিমাণটা বা মোলের পরিমাণটা সেটা কিন্তু এখানে স্থির থাকছে। অর্থাৎ এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে সাম্যাবস্থায় মোল সংখ্যা সমান হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মোল সংখ্যার যে পরিবর্তনের হার বা ঘনমাত্রার যে পরিবর্তনের হার সেটা অবশ্যই কনস্ট্যান্ট হবে। এবার আসি আমরা একটু গ্রাফে। আমরা এখানে দুই ধরনের গ্রাফ দেখছি, একটি হচ্ছে যে ঘনমাত্রার সাথে সময়ের গ্রাফ। আমরা এখানে এক্স অক্ষ বরাবর সময় নিলাম এবং ওয়াই অক্ষ বরাবর ঘনমাত্রা নিলাম, আর এই গ্রাফটায় আমরা এক্স অক্ষ বরাবর সময় নিলাম এবং ওয়াই অক্ষ বরাবর বিক্রিয়ার হার, অর্থাৎ ডিসি বাই ডিটি, এই যে টার্মটা ডেল সি বাই ডেল টি, সেটা এখানে আমরা নিলাম। এই গ্রাফগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু দেখবো যে গ্রাফগুলোর ক্ষেত্রে কি হয়। প্রথম গ্রাফটি আসি, ঘনমাত্রার সাথে সময় সম্পর্ক। একটি রাসায়নিক বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের পরিমাণ সবচেয়ে বেশি থাকে সাধারণত, যেমন আমাদের এই এক্সাম্পলটা দেখা যাচ্ছে 10 মোল আছে এবং কোনো উৎপাদ থাকে না। তাহলে আমরা যদি একটু এক্সাম্পলটির দিকে খেয়াল করি, যে বিক্রিয়ার সাথে সাথে আস্তে আস্তে আমাদের বিক্রিয়কের পরিমাণটা কমতে থাকবে এবং আস্তে আস্তে উৎপাদের যে পরিমাণটা সেটি প্রথমে ছিল 0, এই যেখানে ছিল 0 থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং একটু যদি খেয়াল করি, একটা সময় বিক্রিয়াটার উৎপাদের পরিমাণ বাড়তে থাকবে এবং বিক্রিয়কের পরিমাণ কমতে থাকলো। এবং এখানে যদি আমাকে বলা হয় এই যে যেই জায়গায় যে বিক্রিয়ার 5 মোল সমান হয়ে গিয়েছে, তাহলে এটা এখানে কোন জায়গাটা, আমরা যদি একটু খেয়াল করি, এখানে 6 সেকেন্ড সময়টা হয়েছে। তাহলে এখানে 6 সেকেন্ড সময় আমরা দেখতে পারি যে এখানে বিক্রিয়ক আর উৎপাদ সমান হয়ে গিয়েছিল, কিন্তু এখানে কিন্তু সাম্যাবস্থা অর্জিত হয়নি। সাম্যাবস্থা তখনই অর্জিত হবে যখন হারটা সমান হবে, অর্থাৎ একটা সময় যে এই বিক্রিয়ক আর উৎপাদ দুটোর পরিমাণই কনস্ট্যান্ট হয়ে যাবে, অর্থাৎ পরিমাণ পরিবর্তনের যে হার সেটি সমান হয়ে যাবে সময় সাপেক্ষে। তাহলে আমরা বলতে পারি এই সময় যে বিক্রিয়াটি আসলে সাম্যাবস্থা অর্জিত হচ্ছে, যেটা আমাদের এখানকার ডাটা অনুসারে হচ্ছে 8 সেকেন্ডে। তাহলে আমরা নিশ্চয়ই পার্থক্যটি বুঝে ফেললাম যে বিক্রিয়াটি 6 সেকেন্ডে সাম্যাবস্থা অর্জিত হয়নি, 8 সেকেন্ডে সাম্যাবস্থা অর্জিত হয়েছে। এবার যদি আমরা আরেকটা গ্রাফ খেয়াল করি, এখানে হচ্ছে যে আমরা হারের সাথে সময় দেখছি, তাহলে একটু খেয়াল করি, স্বাভাবিকভাবে শুরুতে যেহেতু বিক্রিয়কের পরিমাণ ছিল, আমরা একটু এখানে লিখে দিই, এটা হচ্ছে বিক্রিয়কের পরিমাণ আর এটা হচ্ছে উৎপাদের পরিমাণ। তাহলে শুরুতে যখন আমার বিক্রিয়কের পরিমাণ বেশি ছিল এবং উৎপাদের পরিমাণ ছিল না, স্বাভাবিকভাবে পরিমাণ যদি না থাকে 0 ডিভাইড বাই টি, এখানে বিক্রিয়ার শুরুতে পশ্চাৎমুখী যে বিক্রিয়া সেটির হার 0 ছিল। এজন্য সম্মুখমুখী বিক্রিয়ার বেগ সবচেয়ে বেশি ছিল, যেহেতু বিক্রিয়কের পরিমাণ সবচেয়ে বেশি, এবং আস্তে আস্তে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ কমছে। কেন কমছে এখানে, তার কারণ হচ্ছে যে তার পরিমাণটা কমছে। অর্থাৎ যদি এই পরিমাণটা কমতে থাকে, লব কমতে থাকে, সময়ের সাথে সাথে অবশ্যই আমার বিক্রিয়ার হার কমতে থাকবে। কোন বিক্রিয়ার হার? সম্মুখ বিক্রিয়ার হার। এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ আমরা দেখতে পাচ্ছি এখানে উৎপাদের পরিমাণ সময়ের সাথে সাথে বাড়ছে, তাই কিন্তু পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগটা বাড়তে থাকবে। তাহলে এখানে কি হবে, আস্তে আস্তে সম্মুখ বিক্রিয়ার, আমরা এখানে লিখি এটা হচ্ছে সম্মুখ আর এটা হচ্ছে পশ্চাৎ। তাহলে একটু খেয়াল করি, আস্তে আস্তে সম্মুখ বিক্রিয়ার বেগ হ্রাস পাচ্ছে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বৃদ্ধি পাচ্ছে। এবং একটা সময় যে যখন সম্মুখমুখী বিক্রিয়ার বেগ আর পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান হয়ে গেল, অর্থাৎ আমরা এখানে বলছিলাম আর এফ ইকুয়ালস টু আর বি, যখন সমান হয়ে একটি গ্রাফ হিসেবে চলতে থাকবে, অর্থাৎ একটি লাইন হিসেবে চলতে থাকবে, তখনই কিন্তু সে সাম্যাবস্থায় পৌঁছে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি আর এফ অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে এটি হচ্ছে আমাদের সাম্যাবস্থা। আমরা যদি বলি, আমরা এখানে এটিকে লিখতে পারি হচ্ছে 8 সেকেন্ড।
কারণ আমরা দেখলাম যে প্রদত্ত ডাটা থেকে যে 8 সেকেন্ড সময় বিক্রিয়াটি সাম্যাবস্থা অর্জন করেছিল। আমাদের অনেকেরই ধারণা থাকে যে গ্রাফটি সবসময় এরকমই হওয়া লাগবে, কিন্তু ব্যাপারটা কিন্তু ভুল। আমরা যদি একটু খেয়াল করি, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সমান হওয়া লাগবে। এখন সেটা যেভাবেই সমান হোক না কেন, অর্থাৎ আমরা লিখতে পারি যে এইখানে যদি বিক্রিয়াটি এভাবে গ্রাফটি একসাথে কন্টিনিউ করে, অর্থাৎ এখানে কিন্তু রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ঠিকই সমান আছে, তাহলেও কিন্তু সেটিকে আমরা সাম্যাবস্থা বলতে পারবো। অর্থাৎ সাম্যাবস্থা আমাদের মেইন যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে সম্মুখ বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান থাকতে হবে। আমরা যে কনভেনশনাল গ্রাফ দেখি যেটা এক্স অক্ষের সমান্তরাল, সেরকম না হয়ে তারা একসাথে উপরেও যেতে পারে, আবার একসাথে নিচেও যেতে পারে, এরকম হতে পারে। ঠিক এমন ভাবে এটিও হতে পারে, ধরলাম আমরা যে একটি রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় আছে, এখানে দেখা গেল যে 8 সেকেন্ড সময় এবং 10 সেকেন্ড সময় সে সাম্যাবস্থায় আছে। তাহলে আমরা চিন্তা করি যে এখানে 10 সেকেন্ড পর্যন্ত সাম্যাবস্থায় আছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আমি এমন কিছু একটা করলাম যাতে সাম্যাবস্থাটা নষ্ট হয়ে যায়। তখন কি হচ্ছে, 8 সেকেন্ড এবং 10 সেকেন্ড পর্যন্ত সাম্যাবস্থা থাকলো এবং পরবর্তীতে আবার দুটো আলাদা গ্রাফ পাওয়া গেল। তার মানে ধরলাম যে এটি হচ্ছে তখন আবার রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন আর এটি হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে যখনই এই দুটো আবার সমান থাকলো না, তখনই কিন্তু সাম্যাবস্থাটা নষ্ট হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে এই রাসায়নিক বিক্রিয়াটি 8 থেকে 10 সেকেন্ডের সময় সাম্যাবস্থায় ছিল, পরবর্তীতে সাম্যাবস্থাটা নষ্ট হয়ে গিয়েছে। আমরা একটু খেয়াল করব এখন আরো কিছু গ্রাফ। আমরা যদি একটু খেয়াল করি, রাসায়নিক বিক্রিয়া গতিশীল, সবসময় গতিশীল থাকছে। এখানে আমরা যে এক্সাম্পলটা দিলাম যে 4 মোল আর 6 মোল নিয়ে কিন্তু বসেছিল না, সবসময় মোলের এক্সচেঞ্জ হচ্ছিল বা পরিমাণ এক্সচেঞ্জ হচ্ছিল, কেউ বৃদ্ধি পাচ্ছে কেউ হ্রাস পাচ্ছে, অর্থাৎ এই পরিমাণটা সমান হওয়ার কারণে সে সাম্যাবস্থায় ছিল। তাই আমরা সাম্যাবস্থাকে সবসময় গতিশীল বলবো। সাম্যাবস্থার আরেকটি যে খুবই ইম্পর্টেন্ট শর্ত সেটা হচ্ছে ক্লোজড সিস্টেম, অর্থাৎ সাম্যাবস্থা সবসময় একটি আবদ্ধ পাত্রে হওয়া লাগবে। যদি উন্মুক্ত পাত্রে হয় তখন কি হবে, যে উন্মুক্ত পাত্রে যে উপাদানগুলো সেগুলো কিন্তু বের হয়ে যেতে পারে। তাই আমরা ক্লোজ সিস্টেমে এমন ভাবে একটা কাজ করব, ধরলাম যে এ থেকে বি হচ্ছে, অর্থাৎ এখানে যদি বি এর পরিমাণ কিছুটা কমে যায় বা বি কে যদি আমি সরিয়ে নেই, তখন কিন্তু বি থেকে আবার এ হওয়াটা কষ্টকর হবে। এজন্য আমরা বলি যে সাম্যাবস্থা সবসময় ক্লোজ সিস্টেমে হবে, যাতে সেখান থেকে কোনো গ্যাস বা অন্য যে কোনো ধরনের পদার্থ সরে যেতে না পারে বা বাইরে থেকে আমি কিছু যাতে অ্যাড করতে না পারি। আর লাস্ট হচ্ছে প্রভাবক। প্রভাবকের প্রভাব, যে প্রভাবকের যে প্রভাবটা সেটি আসলে সাম্যাবস্থার উপর আছে কিনা, আছে, তবে প্রভাবক কিন্তু সাম্যাবস্থাকে চেঞ্জ করতে পারে না, অর্থাৎ সাম্যের অবস্থান বামে বা ডানে সরাতে পারে না। আমরা কি জানি, প্রভাবক একটি রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে। আমরা জানি সেটি যদি ধনাত্মক প্রভাবক হয় তাহলে গতিটি বৃদ্ধি করবে, এবং সেটি যদি ঋণাত্মক প্রভাবক হয় তাহলে গতিটি হ্রাস করবে। আমরা যদি একটু খেয়াল করি, ধরলাম এটি হচ্ছে একটি রাসায়নিক সাম্যাবস্থার গ্রাফ, যেখানে আমরা বুঝতেই পারছি রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এখানে সমান। আমরা এখানে এই গ্রাফটির মতো করে এই গ্রাফটি আঁকার চেষ্টা করেছি। তাহলে প্রভাবক নিয়ে বলছিলাম, আমরা যদি এই বিক্রিয়ায় প্রভাবক ব্যবহার করি তাহলে কিন্তু সাম্যাবস্থা নষ্ট হয়ে যাবে না, অর্থাৎ যেটা হবে এখানে আমি প্রভাবক অ্যাড করার ফলে সাম্যাবস্থা, ধরলাম যে ধনাত্মক প্রভাবক অ্যাড করলাম, তাই সাম্যাবস্থায় আরো আগে পৌঁছাবে। ধরলাম আগে যদি সে 5 সেকেন্ড সময় সাম্যাবস্থায় পৌঁছাতো, এখন হয়তো সে 2 সেকেন্ড সময় সাম্যাবস্থাটা অর্জিত হচ্ছে। অর্থাৎ সাম্যের অবস্থান পরিবর্তন করবে না, কিন্তু যেটা হবে যে সাম্যাবস্থা আগে পৌঁছাবে, কারণ এখানে আমি ধনাত্মক প্রভাবক ব্যবহার করেছি। ঠিক একইভাবে আমি যদি ঋণাত্মক প্রভাবক ব্যবহার করি, ধরলাম যে এটি হচ্ছে আমাদের নর্মাল অবস্থায় গ্রাফটি, যেখানে আমি কোনো প্রভাবক ব্যবহার করিনি, কিন্তু ঋণাত্মক প্রভাবক অ্যাড করার কারণে যেটা হবে যে বিক্রিয়ার গতিটি কিন্তু এখানে মন্থর হয়ে যাবে বা স্লো হয়ে যাবে। এই কারণে যেটা হবে যে সাম্যাবস্থা অর্জিত হতে সময় লাগবে, অর্থাৎ আরো দেরিতে সে সাম্যাবস্থায় পৌঁছাবে। তার মানে এই ক্ষেত্রে যদি এটি 5 সেকেন্ডে সাম্যাবস্থা অর্জিত হয়, তাহলে দেখা যাবে যে পরবর্তী সময় এটি হয়তো 7 সেকেন্ড বা 8 সেকেন্ডে, অর্থাৎ আরো দেরিতে সাম্যাবস্থা অর্জিত হচ্ছে। তাহলে এটাই ছিল যে প্রভাবকের প্রভাব কিভাবে রাসায়নিক সাম্যাবস্থার উপর চেঞ্জ আনে। আমরা এখন রাসায়নিক সাম্যাবস্থার প্রকারভেদ দেখব। রাসায়নিক সাম্যাবস্থার বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে এবং এটির ভিত্তি কি, সেটি হচ্ছে ভৌত অবস্থা। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় সব বিক্রিয়ক এবং উৎপাদ একই ভৌত অবস্থা থাকে, অর্থাৎ ভৌত অবস্থা বলতে সেটি কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, তখন সেটিকে আমরা বলি হচ্ছে সমসত্ব সাম্যাবস্থা। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এখানে সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন, সালফার ট্রাইঅক্সাইড প্রত্যেকে কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে, অর্থাৎ যখন তাদের ভৌত অবস্থা সেম হবে, গ্যাসীয় হবে মূলত, তখন আমরা সেটিকে বলবো হচ্ছে সমসত্ব সাম্যাবস্থা। কারণ গ্যাসীয় অবস্থায়
অণুগুলো অনেক ছোটাছুটি করতে পারে, এজন্য তাদের মধ্যে সংঘর্ষ বেশি হয় এবং তাদের মধ্যে বিক্রিয়াটা খুবই ভালোভাবে হয়। তারপর যদি আমরা একটু খেয়াল করি অসমসত্ব সাম্যাবস্থা কি বলছি, তাহলে অসমসত্ব সাম্যাবস্থার ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা একই হবে না। একটু যদি খেয়াল করি, এখানে ক্যালসিয়াম কার্বনেট সলিড অবস্থা আছে, ক্যালসিয়াম অক্সাইড সেও কিন্তু সলিড অবস্থা আছে, অর্থাৎ সলিড অবস্থা এবং গ্যাসীয় অবস্থা একসাথে আছে, তাই কিন্তু এটি আমার অসমসত্ব সাম্যাবস্থা। এবং একটু যদি খেয়াল করি, এখানে আমাদের ক্যালসিয়াম কার্বনেট থেকে যে ক্যালসিয়াম অক্সাইডের কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, এই বিক্রিয়াটি কিন্তু আমরা একমুখী বিক্রিয়া হিসেবে পরিচিত এবং সচরাচর আমরা একটি তীর চিহ্ন দিয়ে থাকি। কিন্তু এই ক্ষেত্রে যেটি হচ্ছে, আমরা ধরে নিলাম যে আমাদের এই বিক্রিয়াটি ক্লোজ সিস্টেমে হচ্ছে, অর্থাৎ ওপেন সিস্টেমে হচ্ছে না, বদ্ধ পাত্রে হচ্ছে, যে কারণে এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার পরেও সে বিক্রিয়াস্থল ত্যাগ করে চলে যাচ্ছে না, সে ওখানেই থাকছে। এই কারণে ক্যালসিয়াম অক্সাইড আবার কার্বন ডাইঅক্সাইড মিলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারবে। আর আমাদের লাস্ট এক্সাম্পল যদি খেয়াল করি, আয়নিক সাম্যাবস্থা, যদি বিক্রিয়ক এবং উৎপাদ প্রত্যেকেই আমার আয়ন অবস্থায় থাকে, অর্থাৎ অ্যাকুয়াস মাধ্যমে থাকে বা জলীয় মাধ্যমে থাকে, তখন আমরা সেটিকে বলি হচ্ছে আয়নিক সাম্যাবস্থা। এখন আমরা লাসাতেলির নীতি নিয়ে আলোচনা করব। আমাদের বইয়ের কনসেপ্ট অনুসারে কোনো একটি বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে, অর্থাৎ লাসাতেলির নীতি শুধুমাত্র রাসায়নিক সাম্যাবস্থার জন্য প্রযোজ্য। কোনো একটি বিক্রিয়া রাসায়নিক সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার কোনো একটি নিয়ামক, একটু খেয়াল করব নিয়ামক ওয়ার্ডটার দিকে, এখানে নিয়ামক বলতে আমরা বুঝাচ্ছি তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রাকে। যদি ওই অবস্থার কোনো একটি নিয়ামক, অর্থাৎ এই তিনজনের মধ্যে কোনো একজনকে পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমন ভাবে বদলাবে। সাম্যের অবস্থান বদলানো বলতে আমরা কি বুঝাচ্ছি, যে হয়তো বিক্রিয়াটি সম্মুখ দিকে আগাবে বা বিক্রিয়াটি পশ্চাৎ দিকে আসবে। তাহলে সাম্যের অবস্থান এমন ভাবে আগাবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত করে। এখানে প্রশমন মানে হচ্ছে নিউট্রাল করা, অর্থাৎ আমি যদি কোনো কিছু একটা বাড়াই, তাহলে বিক্রিয়া এমন করবে জিনিসটাকে কমানোর ট্রাই করবে যাতে অবস্থাটা আবার নিউট্রালে চলে আসে, এবং সে অনুযায়ী সাম্যের অবস্থান পরিবর্তন হবে। অর্থাৎ এমনও হতে পারে যে বিক্রিয়াটি সম্মুখ দিকে যাচ্ছে, অর্থাৎ ফরওয়ার্ডে যাচ্ছে, বা এমনও হতে পারে ব্যাকওয়ার্ডে যাচ্ছে, অর্থাৎ পশ্চাৎ দিকে আসছে। তাহলে একটু আমরা খেয়াল করি, আমরা এখানে লিখেছি খুবই সহজ একটা কথা, নিয়ামক যা করবে বিক্রিয়া করবে তার উল্টাটা। তার মানে আমি যদি নিয়ামকগুলোকে বাড়াই, তাহলে বিক্রিয়া চেষ্টা করবে সেই নিয়ামকটাকে কমানোর জন্য, এবং সেভাবেই সেদিক থেকে সাম্যাবস্থাটা অর্জিত হবে। আমরা এখন তিনটি আলাদা আলাদা প্রভাব নিয়ে আলোচনা করব, তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব এবং হচ্ছে ঘনমাত্রার প্রভাব। প্রথমে একটু খেয়াল করি, এই তাপমাত্রার প্রভাব কিন্তু তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার জন্য আলাদা। আমরা জানি যে তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপন্ন হয় এবং তাপহারী বিক্রিয়া তাপ শোষিত হয়, এজন্য তাপমাত্রার প্রভাবটি এদের ক্ষেত্রে আলাদা। একটু যদি খেয়াল করি, এখানে এ প্লাস বি থেকে সি তৈরি হচ্ছে, এটি একটি উভমুখী বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়াটি দুদিকেই চলছে। এটি হচ্ছে ফরওয়ার্ড দিকে বা সম্মুখ দিকে, আর সি থেকে যে এ প্লাস বি হচ্ছে সেটি হচ্ছে ব্যাকওয়ার্ড দিক। এবং এখানে আমরা ডেল এইচ মাইনাস এক্স লিখেছি, অর্থাৎ ডেল এইচ এর মান যে কোনো কিছু হতে পারে, তবে সেটি অবশ্যই নেগেটিভ হবে যেহেতু এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার যে ডেল এইচ এর মান সেটি ঋণাত্মক হয় আমরা জানি। একটু যদি খেয়াল করি, তাপ উৎপাদী অর্থাৎ এই ক্ষেত্রে বিক্রিয়াটি যত সামনের দিকে যাবে এখানে তাপ উৎপন্ন হচ্ছে। আর আমি কি করছি, এই বিক্রিয়া যদি আমি তাপমাত্রা বাড়াই, অর্থাৎ বাইরে থেকে যদি আরো বেশি পরিমাণ তাপমাত্রা বা তাপ দেই, তাহলে বিক্রিয়া এমন কিছু করবে যাতে আমার এই তাপমাত্রা বাড়ানোটাকে সে কমিয়ে দিতে পারে। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাপ উৎপাদী বিক্রিয়ায় ডান দিকে গেলে তাপ উৎপন্ন হয়, তাই এক্ষেত্রে যদি আমি তাপ বাড়াই, অর্থাৎ আমি যদি এখানে তাপ বাড়াই, তাহলে বিক্রিয়া এমন কিছু করবে যাতে আমার তাপমাত্রা বাড়ানোর ফলাফলটাকে সে প্রশমিত করতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে বিক্রিয়াটি পিছনের দিকে চলে আসবে বা ব্যাকওয়ার্ড দিকে চলে আসবে, তাই এখানে লিখলাম আমরা বি। আর আমরা যদি একটু খেয়াল করি যে তাপ উৎপাদী বিক্রিয়ায় যেহেতু ডান দিকে তাপ উৎপন্ন হয়, এক্ষেত্রে যদি আমি তাপমাত্রা কমাই, তাপমাত্রা কমানোর কারণে বিক্রিয়া এমন কিছু করবে যাতে তাপমাত্রাটা বাড়ে। তাপমাত্রা তখনই বাড়বে যদি এখানে তাপ বাড়ে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে গেলে তাপ উৎপন্ন হয়, তাই এখানে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে বিক্রিয়াটি ফরওয়ার্ড দিকে যাবে বা সম্মুখ দিকে যাবে। তাহলে আমরা কি দেখলাম, যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে, আর যদি আমি তাপমাত্রা কমাই তাহলে বিক্রিয়া সম্মুখমুখী হবে, যেটিকে আমরা বি এবং এফ দিয়ে এখানে ডিনোট করছি। আমরা যদি এবার তাপহারী বিক্রিয়ার দিকে দেখি, তাপহারী বিক্রিয়া ডি প্লাস সি থেকে এখানে এফ হচ্ছে, এটিও একটি উভমুখী বিক্রিয়া, দুই দিকে সমানভাবে চলছে, এবং এখানে ডেল এইচ এর যে মানটা সেটা হচ্ছে প্লাস এক্স, অর্থাৎ ধনাত্মক। আমরা জানি যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে ডেল এইচ এর মান সেটি ধনাত্মক হয়ে থাকে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, ঠিক উল্টাটা, এখানে বিক্রিয়াটি পিছনের দিকে আসলে তাপ উৎপন্ন হবে এবং সামনের দিকে গেলে তাপ শোষণ হবে, এটি আমরা এখানে বলতে পারি। ঠিক তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপহারী বিক্রিয়া একটা একটার উল্টা, সেখান থেকে আমরা সহজে এটি বলে ফেললাম। তাহলে একটু খেয়াল করি, এখানে কি হবে, এই ক্ষেত্রে যদি আমি
তাপমাত্রা বাড়াই বা তাপ যদি বাড়াই, সেক্ষেত্রে খেয়াল করি যে তাপমাত্রা বাড়ানোর কারণে বিক্রিয়া অবশ্যই এমন কিছু করবে যাতে তাপমাত্রাটা কমে যায়। তাহলে যদি আমার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া ব্যাকওয়ার্ড দিকে যায়, আমরা এখানে দেখতে পাচ্ছি তাপ শোষণ অর্থাৎ তাপ কমার ঘটনাটি ঘটছে সামনের দিকে গেলে। অর্থাৎ আমি যদি তাপ হারি বিক্রিয়ার তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে, আর আমি যদি এই ক্ষেত্রে উৎপন্ন হচ্ছে এদিকে আর এদিকে শোষণ হচ্ছে, অর্থাৎ আমি যদি এখানে তাপমাত্রা কমাই তাহলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাবে। আমি তাপমাত্রা কমানোর কারণে বিক্রিয়া এমন কিছু করবে যাতে তাপমাত্রা বা তাপটা বেড়ে যায়, এবং পশ্চাৎ দিকে আসলে এখানে তাপ উৎপন্ন হয়, তাই বিক্রিয়াটি তখন পশ্চাৎ দিকে চলে আসবে। এবার আমরা খেয়াল করব হচ্ছে চাপের প্রভাব, অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থার উপর চাপের প্রভাবটা কেমন, চাপ বাড়ালে কি হয় আর কমালে কি হয়। এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, শুধুমাত্র গ্যাসীয় অণুর উপর চাপের প্রভাব আছে। এটি খেয়াল রাখলে আমরা খুব সহজেই এই চাপের প্রভাবটি বুঝে যাব। অর্থাৎ এই যে চাপের প্রভাব, চাপ বাড়ানো বা কমানোর ইফেক্ট, সেটি শুধুমাত্র কিন্তু গ্যাসের উপরেই কাজ করে। কঠিন বস্তু অথবা তরল অবস্থায় যদি থাকে তাহলে কিন্তু তার উপর চাপের প্রভাবটি কাজ করবে না। আচ্ছা, প্রথম এক্সাম্পলে দেখা যাচ্ছে যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, সবাই এখানে গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে আমরা যদি বলি এখানে নাইট্রোজেন, হাইড্রোজেন এবং NH3 অর্থাৎ অ্যামোনিয়া প্রত্যেকের উপরেই কিন্তু আমাদের চাপের প্রভাবটি আছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম অক্সাইড তারা সলিড অবস্থায় থাকার কারণে এখানে কিন্তু আমাদের কোনো চাপের প্রভাব নেই। তাহলে একটু আমরা খেয়াল করি, আমাদের চাপের প্রভাব হচ্ছে যেদিকে গ্যাসীয় অণুর সংখ্যা বেশি থাকবে সেদিকে যদি আমি চাপ দেই। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যদি একটু খেয়াল করি, প্রথম এক্সাম্পলে আমার বিক্রিয়কে 4টি গ্যাসীয় অণু আছে এবং উৎপাদে 2টি গ্যাসীয় অণু আছে। তাই এক্ষেত্রে যদি আমি চাপ প্রয়োগ করি তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যাতে সে চাপটাকে কমাতে পারে। তাহলে চাপ দেওয়ার কারণে 4টি আছে আর 2টি আছে, অর্থাৎ বেশি থেকে কমের দিকে যাবে, এজন্য বিক্রিয়াটি তখন সম্মুখ দিকে যাবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি চাপ বাড়াই তাহলে সেটি ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে, আর এই ক্ষেত্রে যদি আমি চাপ কমাই তাহলে ঠিক উল্টাটাই হবে, বিক্রিয়াটি পিছনের দিকে বা পশ্চাৎ দিকে চলে আসবে। আমরা যদি পরের এক্সাম্পলের দিকে খেয়াল করি, এখানে বিক্রিয়কে গ্যাসীয় অণু সংখ্যা হচ্ছে 0 আর উৎপাদে গ্যাসীয় অণু সংখ্যা হচ্ছে 1টি। তাহলে যেহেতু ডান পাশে গ্যাসীয় অণুর সংখ্যা বেশি, এই ক্ষেত্রে আমি চাপ প্রয়োগ করলে ঠিক কিন্তু তার উল্টা ঘটনা ঘটবে। অর্থাৎ চাপ প্রয়োগ করলে এই ক্ষেত্রে বিক্রিয়াটি পিছনের দিকে আসবে বা পশ্চাৎ দিকে আসবে, আর যদি চাপ হ্রাস করি তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে এগিয়ে যাবে। আমরা এভাবে এমসিকিউতে বিভিন্ন সময় এই ধরনের প্রশ্ন দেখে থাকি যে নিচের কোন বিক্রিয়ার উপর চাপের প্রভাব আছে বা নেই। এক্ষেত্রে আমরা অবশ্যই তাদের ভৌত অবস্থার দিকে খেয়াল করব এবং খেয়াল করব যে গ্যাসীয় অণুর সংখ্যা কি সমান আছে নাকি নেই। আমরা যদি একটা এক্সাম্পল খেয়াল করি, ধরি যে A প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে, এখানে প্রত্যেকেই গ্যাসীয় অবস্থায় আছে, এবং আমরা যদি তাদের অণু সংখ্যা বা মোল সংখ্যা খেয়াল করি, ধরলাম 2A এবং 4B মিলে 3C এবং 3D হচ্ছে। আমাকে যদি জিজ্ঞেস করা হয় এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনো চাপের প্রভাব আছে নাকি, আমার আনসার হবে না। তার কারণ কি, একটু যদি খেয়াল করি এখানে প্রত্যেকেরই ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয়, এবং এই ক্ষেত্রে আমার 2 আর 4 বিক্রিয়কেও টোটাল 6টি গ্যাসীয় অণু আছে এবং উৎপাদেও 3 3 6 টোটাল 6টি গ্যাসীয় অণু আছে। যেহেতু গ্যাসীয় অণুর সংখ্যা সমান তাই এই ক্ষেত্রে চাপের কোনো প্রভাব থাকবে না। কিন্তু আমি যদি এখানে এই সংখ্যাটি পরিবর্তন করে, এই ভৌত অবস্থাটি পরিবর্তন করে যদি সলিড করে দিই তাহলে একটু খেয়াল করি, এখন কিন্তু আর গ্যাসীয় অণুর সংখ্যা এই পাশে 6টি নেই, এখন এটি হয়ে গেছে 4টি। অর্থাৎ বিক্রিয়কে আছে 4টি গ্যাসীয় অণু আর উৎপাদে আছে 6টি গ্যাসীয় অণু। তাই এই ক্ষেত্রে যদি আমি চাপ প্রয়োগ করি তাহলে আগের মতো 6টি গ্যাসীয় অণু থেকে 4টি গ্যাসীয় অণুর দিকে আসবে, অর্থাৎ বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে। আর এই ক্ষেত্রে যদি আমি চাপ কমাই তখন বিক্রিয়াটি সম্মুখমুখী হবে। এবার লাস্ট যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব। এটি আরো ইজি। আমরা যদি চিন্তা করি যে এ থেকে বি, আমাদের প্রথম যে এক্সাম্পলটা ছিল, অর্থাৎ এ থেকে বি হচ্ছে আবার বি থেকেও এ হচ্ছে, এই ক্ষেত্রে আমি যদি ঘনমাত্রা এ এর ঘনমাত্রা বাড়াই, অর্থাৎ আমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই, তখন স্বাভাবিকভাবে বেশি পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করবে, এবং বেশি পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করা মানে সম্ভব বিক্রিয়া হবে বেশি। আর আমি যদি এখানে উৎপাদের পরিমাণটা বাড়াই, অর্থাৎ এখানে বেশি পরিমাণ উৎপাদ বিক্রিয়া করতে পারবে, তাই বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে। তাহলে আমরা খেয়াল করলাম যে সাম্যাবস্থায় আমি যদি বিক্রিয়কের পরিমাণ বাড়াই সেটি সম্মুখমুখী বিক্রিয়া হবে, আর যদি উৎপাদের পরিমাণ বাড়ে তাহলে সেটি পশ্চাৎমুখী বিক্রিয়া হবে। এভাবে আমরা খুব সহজেই লাসাতেলিয়া নীতিটি দেখে ফেললাম, যেটি কিনা বিভিন্ন ভর্তি পরীক্ষায় এমসিকিউতে এই ধরনের প্রভাবগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে।
এখন আমরা সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব অর্থাৎ ভ্যান ডে হোফের সমীকরণ নিয়ে আলোচনা করব। আমরা একটু আগে খেয়াল করেছি আমরা সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করেছি হচ্ছে লাসাতে নীতিতে। আর এখন আমরা সাম্যাঙ্কের উপর অর্থাৎ আমরা যেটিকে সাম্য ধ্রুবক নামেও চিনি, যেটিকে আমরা কে দিয়ে প্রকাশ করি। আমরা যখন পরবর্তী অংশে কেসি এবং কেপি এর ম্যাথ দেখবো তখন আমরা একে নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। এখন আমরা বলছি এটি হচ্ছে আমাদের সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক কে। আমরা খেয়াল করব এই সাম্যাঙ্ক কে এর উপর তাপমাত্রা অর্থাৎ টি এর প্রভাবটি কেমন। আমরা যদি একটু খেয়াল করি এখানে আমাদের ভ্যান ডে হোফের যে সমীকরণ সেটি কোত্থেকে এসেছে, এটি এসেছে মূলত গিবসের মুক্ত শক্তি পরিবর্তন সূত্র থেকে। এখানে জি হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন আমরা জানি, ডেল এইচ হচ্ছে তাপের পরিবর্তন বিক্রিয়ার, টি হচ্ছে তাপমাত্রা এবং ডেল এস হচ্ছে এখানে এন্ট্রপির পরিবর্তন। আমরা জানি যে এখানে আমাদের ডেল জি সমান হচ্ছে মাইনাস আর টি লন কে, যেখানে কে হচ্ছে আমাদের সাম্য ধ্রুবক আর আর হচ্ছে আমাদের সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক যার সাথে আমরা পরিচিত। তাহলে একটু খেয়াল করি এখানে ডেল এইচ সমান ডেল এইচ মাইনাস টি ডেল এস। আমরা যদি উভয় পক্ষকে আর টি দিয়ে ভাগ করে দিই, মাইনাস আর টি দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে সমীকরণটি এরকম একটি অবস্থায় আসবে। তাহলে আমরা কি করলাম যে দুই পাশে আমরা মাইনাস আর টি দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে এরপর এখানে আমাদের থাকছে লন কে ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ আর ইন্টু 1/t। এটিকে আমরা একটু আলাদা করে লিখলাম, আমরা একটু পরে দেখবো যে কেন এভাবে লিখলাম আমরা। প্লাস এখানে কাটাকাটি যে থাকছে ডেল এস ডিভাইডেড বাই হচ্ছে আর। তাহলে আমরা একটু খেয়াল করি এখানে আমাদের দুইটি চলক আছে, একটি হচ্ছে কে আর একটি হচ্ছে টি। আমরা বলছিলাম যে আমরা এখানে সাম্যাঙ্কের সাথে তাপমাত্রা একটি সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি, অর্থাৎ আমরা দেখতে চাই তাপমাত্রার পরিবর্তনের সাথে সাম্যাঙ্কের পরিবর্তন কি হয়, তাপমাত্রা বাড়লে সাম্যাঙ্ক বাড়ে নাকি কমে, এই জিনিসটা আমরা এখানে বুঝতে যাচ্ছি। তাহলে খেয়াল করি যে এখানে কিন্তু আমাদের ডেল এইচ অর্থাৎ একটি নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়া যে তাপ সেটি কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে আমাদের ডেল এইচ ধ্রুবক এবং আর সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক সেও অবশ্যই ধ্রুবক। তাহলে দুইটি ধ্রুবকের অনুপাতও কিন্তু একটি ধ্রুবক হবে। ঠিক একইভাবে যদি খেয়াল করি এখানে ডেল এস আর হচ্ছে যে আর, ডেল এস হচ্ছে এন্ট্রপির পরিবর্তন, একটি নির্দিষ্ট তাপমাত্রায় এন্ট্রপির পরিবর্তনও কিন্তু নির্দিষ্ট বা ধ্রুবক থাকে, আর হচ্ছে সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, তার মানে এটিও এখানে একটি ধ্রুবক হিসেবে কাজ করবে। তাহলে আমরা যদি এখন একটু খেয়াল করি এখানে আমরা লন কে কে যদি y দিয়ে ডিনোট করি, তাহলে এখানে আমাদের 1/t কে আমরা ডিনোট করছি x দিয়ে, আর এই ক্ষেত্রে আমাদের ডেল এইচ বাই আর, সে যেহেতু একটা ধ্রুবক তাই তাকে আমরা m দিয়ে চিহ্নিত করলাম, আর এখানে ডেল এস বাই আর সেও একটি ধ্রুবক তাই ওকে আমরা চিহ্নিত করলাম c দিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যান ডে হোফের সমীকরণ অনেকটাই হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c, অর্থাৎ এমন একটি সরলরেখা যেটি y অক্ষকে ছেদ করে, এই ধরনের একটি সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা একটু খেয়াল করি আমরা কেন এটিকে এভাবে এসে বের করলাম y ইকুয়ালস টু mx প্লাস c। এখানে আমাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে c এর মানটি কিসের উপর নির্ভরশীল, তাহলে আমরা অবশ্যই বলে দিতে পারবো যে c এর মান অবশ্যই বিক্রিয়ার এন্ট্রপির পরিবর্তনের উপর নির্ভরশীল। তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় যেহেতু এন্ট্রপির পরিবর্তন নির্দিষ্ট, তাই এক্ষেত্রে ধ্রুবক c এর মান এন্ট্রপির পরিবর্তনের উপর নির্ভরশীল, কারণ আর এর মান কিন্তু সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, সবসময় তার মানটা নির্দিষ্ট থাকছে। এখন আমরা দেখব যে কিভাবে আমরা y ইকুয়ালস টু mx প্লাস c এখান থেকে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়ার জন্য আলাদা আলাদাভাবে বের করতে পারি হচ্ছে ভ্যান ডে হোফের সমীকরণটি। একটু খেয়াল রাখবো এখানে যে যেমন আমাদের সাম্যাবস্থার উপর তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়ার আলাদা আলাদা প্রভাব ছিল, ঠিক একইভাবে সাম্যাঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাপ উৎপাদী আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আলাদা আলাদা প্রভাব খেয়াল করব। তাহলে এখন আমরা আসি, আমাদের ভ্যান ডে হোফের সমীকরণটি হচ্ছে লন কে মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস হচ্ছে সি, যেখানে আমরা সি এর ব্যাপারে এখন জেনে গেলাম। একটু খেয়াল করি যে আমরা প্রথমে তাপ উৎপাদী বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ওর যে ডেল এইচ এর মান সেটি হচ্ছে নেগেটিভ। তাহলে এই সমীকরণে যদি ডেল এইচ এর একটি নেগেটিভ মান বসে, আমরা ভ্যান ডে হোফের যে রূপটি পাবো সেটি হচ্ছে লন কে ইকুয়ালস টু ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সি। এখানে কি হচ্ছে আসলে ভ্যান ডে হোফের সমীকরণে আগে থেকে একটি মাইনাস ছিল এবং ডেল এইচ এর যে তাপ উৎপাদী বিক্রিয়ার নেগেটিভ মান এখানে মাইনাসে মাইনাসে সেটি প্লাস হয়ে গেল। তাহলে আমরা এটিকে যদি গ্রাফের জন্য রেডি করতে চাই এটি হবে y,
এবং এই ক্ষেত্রে এটি একটি কনস্ট্যান্ট মান, তাই এটি হবে m, এটি আরেকটি চলক, এটি হবে x, এবং এখানে আরেকটি ধ্রুবক c। তাহলে আমরা জানি যে y = mx + c একটি সরলরেখার সমীকরণ। এখন যদি আমরা গ্রাফটি আঁকতে চাই, আমরা কি করব, এখানে আমাদের যে x অক্ষ বরাবর সেটি আমরা নিলাম হচ্ছে 1/t, আর y অক্ষ বরাবর নিব হচ্ছে আমরা এখানে ln k। তাহলে এখানে যেহেতু ঢালের মানটি পজিটিভ, তার মানে এখানে সরলরেখাটি ঊর্ধ্বগামী হবে। ঢালের মান যেহেতু এখানে ধনাত্মক, তাই এই ক্ষেত্রে গ্রাফটি হবে এরকম একটি গ্রাফ, যেটি কিনা y = mx + c আকৃতির একটি গ্রাফ। তাহলে এখন আসি যে y = mx + c, আমরা জানি এভাবে আমরা এখান থেকে ঢালের মান m পেয়ে যাব, যেটি হচ্ছে ∇h/r, একটি নির্দিষ্ট মান। আর c কে আমরা বলি হচ্ছে যে y অক্ষ থেকে যতটুকু অংশ ছেদ করেছে। কিন্তু একটা জিনিস যদি খেয়াল করি, আমরা এখানে কিন্তু y অক্ষ থেকে কোনো ছেদ করিনি, আমরা এখানে গ্রাফটি এরকম একটা জায়গা থেকে নিয়েছি। এটার কারণটা কি একটু যদি খেয়াল করি, ধরলাম যে এই গ্রাফটি যদি y অক্ষকে এভাবে ছেদ করত, তাহলে এখান থেকে আমি আমাদের c অংশটি পেতাম, যেটি হচ্ছে আমাদের c = ∇s/r, আরেকটি ধ্রুবক। তাহলে দেখি যে এই ক্ষেত্রে আমি যদি এই তাপমাত্রায় ln k এর একটি মান পেতাম, এখানে তাহলে 1/t এর মান হচ্ছে 0। আমরা যদি দেখি যে 1/t এর মান যদি 0 হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের t এর মান হবে 1/0, এবং নিচে যদি 0 হয় তাহলে এখানে তাপমাত্রা হয়ে যাবে অসীম, এবং অসীম তাপমাত্রা এই ধরনের কেস হওয়া সম্ভব না। তাই এই ক্ষেত্রে আমরা গ্রাফটি সব সময় এভাবে এঁকে থাকি। তাহলে আমরা খেয়াল করলাম এই ব্যাপারটা, যে আমরা এখানে বলছি y = mx + c, এখানে যেটি হচ্ছে ∇s/r, এটি তাত্ত্বিকভাবে ওর এক্সিস্টেন্স আছে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি কিন্তু ওর এক্সিস্টেন্স এখানে থাকছে না। এবার আমরা দেখি যে এখানে আমার 1/t এর মান যত বৃদ্ধি পাচ্ছে, 1/t এর মান যত বৃদ্ধি পাচ্ছে, ln k বা k এর মান ঠিক একই সাথে বৃদ্ধি পাচ্ছে। আর 1/t এর মান বৃদ্ধি পাওয়া মানে কিন্তু আমাদের t এর মান হ্রাস পাওয়া। তাহলে একটু খেয়াল করি যে তাপমাত্রার সাথে আমাদের এখানে সাম্যধ্রুবকের বা সাম্যাঙ্কের কি সম্পর্ক, যে আমি তাপমাত্রা যত কমাচ্ছি আমার k এর মান কিন্তু তত বেড়ে যাচ্ছে। ঠিক একইভাবে এখানে 1/t এর মান আমি যত কমাবো, অর্থাৎ যত পিছনের দিকে আসবো, আমার k এর মান কিন্তু তত কমতে থাকবে, k এর মান তত কমতে থাকবে। আর 1/t কমানো মানে হচ্ছে তাপমাত্রা t বাড়ানো। তাহলে আমরা খেয়াল করলাম যে তাপমাত্রা পরিবর্তন করলে সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবক পরিবর্তন হয়, উল্টা হবে কিসের ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি যে তাপমাত্রার সাথে সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবকের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, এবং এটি অবশ্যই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। আমরা হয়তো এতক্ষণে বুঝতেই পারছি যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সমস্যা যেটি হবে, সম্পর্ক যেটি হবে, সেটি ঠিক এর উল্টাটা হবে। তাহলে একটু খেয়াল করি যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে ∇h এর মানটা সেটি হয়ে থাকে হচ্ছে পজিটিভ। তার মানে আমরা যদি এখন এই সমীকরণে ∇h এর একটি পজিটিভ মান বসাই, তাহলে কিন্তু সমীকরণটি যা আছে তাই থাকবে, চেঞ্জ হবে না। একটু আগে সেটি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়েছিল, এখন কিন্তু সেটি মাইনাসে প্লাসে মাইনাসই থাকবে। তাহলে আমরা তার জন্য সমীকরণটি লিখি, তাপহারী বিক্রিয়ার জন্য ln k = ∇h/r, সামনে মাইনাস থাকবে, প্লাস হচ্ছে c। তাহলে এই গ্রাফটি কার মতো হচ্ছে, এটাকে যদি y ধরি, এখানে ঢাল হচ্ছে -m, এখানে আমাদের 1/t থাকবে, যেটি হচ্ছে x, প্লাস হচ্ছে c। তাহলে এটাও কিন্তু ঠিক একই একটি সরলরেখা গ্রাফ হবে, কিন্তু এখানে যেহেতু আমাদের ঢালটি ঋণাত্মক, এজন্য এটি ঊর্ধ্বগামী না হয়ে নিম্নগামী একটি গ্রাফ হবে, এটি আমরা জানি। তাহলে আমরা এখন আসি গ্রাফটি আঁকি। আমরা এখানে x অক্ষ বরাবর নিব 1/t, আর y অক্ষ বরাবর নিব হচ্ছে ln k। তাহলে এখানে যেহেতু ঢাল ঋণাত্মক, তার মানে গ্রাফটি নিম্নগামী হবে, অর্থাৎ গ্রাফটি নিচের দিকে আসবে, এবং আমরা এখানে লিখতে পারি m = -∇h/r, আর এখানে x হচ্ছে আমাদের 1/t, আর y হচ্ছে ln k। তাহলে খেয়াল করি এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি 1/t বাড়ানোর সাথে সাথে 1/t যত বাড়ছে k এর মান কিন্তু তত কমে যাচ্ছে, k এর মান কমে যাচ্ছে। 1/t বাড়ানো মানে এখানে আমাদের তাপমাত্রা কমা, তার মানে তাপমাত্রা কমার সাথে সাথে আমার এখানে সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবকের মান কমে যাচ্ছে। ঠিক একইভাবে 1/t যদি আমি কমাই, অর্থাৎ আমি যদি পিছনের দিকে যাই, তাহলে আমার k এর মান কিন্তু উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ k এর মান বেড়ে যাচ্ছে। তার মানে তাপমাত্রা আমি 1/t কমানো মানে তাপমাত্রা বাড়ানো। তাহলে কি খেয়াল করলাম যে তাপমাত্রা আর সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবকের যে পরিবর্তনের ডিরেকশনটা, সেটা কিন্তু একই দিকে, একসাথে কমে এবং একসাথে বাড়ে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যে সম্পর্কটা ব্যস্তানুপাতিক ছিল,
তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে সেই সম্পর্কটা কিন্তু সমানুপাতিক। তাহলে আমরা খেয়াল করলাম যে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়ায় ভ্যান ডট হোফের যে সমীকরণ সেখানে কিন্তু সাম্যাঙ্গের উপর তাপমাত্রার প্রভাব আলাদা। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ব্যস্তানুপাতিক এবং তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে সমানুপাতিক।